হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ফাজিল থার্ড সেমিস্টারের ইসলামিক হিস্টোরি সাবজেক্টের প্রথম যে টপিক রয়েছে। তোমরা অলরেডি সিলেবাসটা দেখেছো, আমি তোমাদের সিলেবাস নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও করে দিয়েছি। তো তোমাদের ইসলামিক হিস্টোরি সাবজেক্টের থার্ড সেমিস্টারের ইসলামিক হিস্টোরি সাবজেক্টের প্রথম যে সাব টপিক যেটা আসছে, ফিচার্স অফ দ্য আব্বাসিডস, অর্থাৎ আব্বাসীয় বংশের বৈশিষ্ট্য, এটা আমরা দেখব। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের সিলেবাসের প্রথম টপিক রয়েছে। তো তোমাদের মেনলি যেটা হবে, তোমাদের কিন্তু পরীক্ষায় শুধুমাত্র এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, তোমরা সকলেই জানো। তো আমরা শুধুমাত্র এমসিকিউ হুবাহু পরপর মুখস্থ করবো না, আমরা জাস্ট একটু আলোচনা করব, আমাদের বিষয়গুলো একটু বুঝতে হবে, এবং তার সাথে সাথে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো বা আসবে সেরকম কিছু কোশ্চেন আমি আলোচনা করব। তো ঠিক আছে, চলো আমরা আজকে ক্লাস শুরু করি তাহলে। দেখো, প্রথমে যেটা দেখতে পাচ্ছ, ফিচার্স অফ দ্য আব্বাসিস, অর্থাৎ আব্বাসীয় বংশের বৈশিষ্ট্য। তোমরা অলরেডি বৈশিষ্ট্য মানে কি সেটা তোমরা সকলেই জানো। ঠিক আছে, আব্বাসীয় একটা বংশের নাম, যারা একটা লং টাইম ধরে শাসন কার্য পরিচালনা করেছিল। ঠিক আছে, তো এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, আব্বাসীয় বংশের বৈশিষ্ট্য। তো আমরা ওকে, তো আমরা যেটা দেখবো আব্বাসীয় বংশের বৈশিষ্ট্য। অলরেডি তোমরা বৈশিষ্ট্য বা বলতে কি বোঝো তোমরা সকলেই কম বেশি জানা আছে। অলরেডি তোমরা উমাইয়া রাজবংশ সম্পর্কে পড়েছো, উমাইয়া বংশ সম্পর্কে পড়েছো, খোলাফায়ে রাশিদিন ওনাদের সম্পর্কে পড়েছো। তো তারা যে টাইম ধরে তারা যে শাসন কার্য করেছিলেন, সেই শাসন কার্যের মধ্যে আমরা যে দিকগুলো দেখতে পাই সেটাকে আমরা বৈশিষ্ট্য বলে থাকি সাধারণত। তো আমরা সেরকমভাবে আব্বাসীয় যে বংশের যেটা ছিল, তো আব্বাসীয় বংশের বৈশিষ্ট্যটা কী ছিল, অর্থাৎ আব্বাসীয় পিরিয়ডে কিছু খলিফা ছিলেন বা যেটাকে আমরা লিডার বলে থাকি, নেতা বলে থাকি। তো নেতারা তারা কেমনভাবে কি রাজ্য পরিচালনা করেছিলেন, তারা কি কি সুবিধা জনগণের জন্য দিয়েছিলেন। ঠিক আছে, ওই যে বিষয়গুলো রয়েছে ওগুলোকে আমরা বৈশিষ্ট্য বলে থাকি। ঠিক আছে, তো আমরা দেখে নেব যে আব্বাসী বংশের বৈশিষ্ট্য কী ছিল। তো এখানে কিন্তু সমস্ত বিষয় তোমাদের এই পিডিএফের মধ্যে রয়েছে। এটা কিন্তু কে আলী বই এটা আছে, তোমরা সিলেবাসে তোমাদের সিলেবাসের এই বইটাই ইশারা দেওয়া আছে, বা এই বইটার নাম কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে। কে আলী বইটা তোমাদের সাজেস্ট করা হয়েছে পড়ার জন্য। তো আমরা এই কে আলী বই থেকেই মেনলি বিষয়গুলো দেখব। ওকে, তো প্রথম যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, এখানে আমি একটু দাগ দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। আব্বাসীয় খেলাফতের ধর্মীয় প্রকৃতি, অর্থাৎ আব্বাসীয় বংশের, দেখো আব্বাসীয় বংশটা কি জানো? আব্বাসীয় বংশ হচ্ছে উমাইয়া যে খেলাফত ছিল তাদেরকে পরাস্ত করার পরে যে রাজবংশটা উঠে আসে সেটা আব্বাসীয় বংশ। এটার কি সূচনা করেছিলেন? আবুল আব্বাস সাফা। ঠিক আছে, আবুল আব্বাস সাফা তিনি যখন ক্ষমতা লাভ করেছিলেন, তার পরপরই এই আব্বাসীয় বংশ যেটা আমরা বলছি সেটাকে কিন্তু তিনি সূচনা করেছিলেন। ওকে ওকে, আচ্ছা, এই আব্বাসীয় বংশের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, প্রথম যে আমরা বৈশিষ্ট্য দেখতে পাবো ধর্মের দিক থেকে যদি দেখি, যদি তোমরা খোলাফায়ে রাশিদিনদের বিষয়গুলো দেখে থাকো, খোলাফায়ে রাশিদিন, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে ওদের যে শাসনকালটা ছিল, ওনারা যে সাম্রাজ্য পরিচালনা যেটা করতেন পুরোটাই কিন্তু ইসলামী ধর্মতন্ত্র উপরেই করতো। ঠিক আছে, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন ছিল ইসলামী ধর্মতন্ত্র, আর উমাইয়া খেলাফত যেটা ছিল ওটা আরবদের গোত্রের মধ্যে সীমাবদ্ধ থাকতো এবং জাতিগত রাজতন্ত্র ছিল। ঠিক আছে, আরবদের গোত্রতন্ত্র এবং জাতিগত রাজতন্ত্র ছিল। কোন খেলাফতটা ছিল? উমাইয়া খেলাফত। কিন্তু যদি আব্বাসীয় খেলাফতটা দেখি, এখানে একটু আমরা ব্যতিক্রম দেখতে পাবো। সেখানে কি, যে না, এটা ছিল পুরো ইসলামী সাম্রাজ্য এবং মুসলিম রাজতন্ত্র। এটা মনে রাখবে, মুসলিম রাজতন্ত্র মিনস মুসলমানরাই রাজত্ব করেছেন। হ্যাঁ, মুসলিম রাজতন্ত্র মানে মুসলমানরাই লিডারশিপ দিয়েছেন। হ্যাঁ, অর্থাৎ আব্বাসীয় পিরিয়ড যেটা রয়েছে, যে টাইমটা ডিউরেশনটা রয়েছে, ওই ডিউরেশনের মধ্যে যারা খলিফা ছিলেন, নেতা ছিলেন, পুরোটাই কিন্তু মুসলিম। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে মুসলিম রাজতন্ত্র বলে থাকি। এটা হচ্ছে আব্বাসীয় বংশের একটা ধর্মের দিক থেকে, মানে কোন ধর্মের মানুষটা রাজতন্ত্র করতো বা কোন ধর্মের মানুষটা খেলাফত মানে পরিচালনা করতো বা লিডারশিপ বা লিডার হতো। হ্যাঁ, তো যদি সেই বিষয়টা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আব্বাসীয় খেলাফত ছিল ইসলামী সাম্রাজ্য ও মুসলিম রাজতন্ত্র, এটা আমরা বলতে পারি। ওকে, আচ্ছা, প্রশ্ন হয় তোমাদের যে আব্বাসীয় বংশের প্রথম খলিফা কে ছিলেন? আবুল আব্বাস সাফা। এগুলো আমরা পরে আলোচনা করব, শর্ট কোশ্চেন পরে আলোচনা করবো। আগে আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই। তাহলে আমরা প্রথমে ধর্মীয় দিক থেকে যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখলাম। এরপরে আমরা যদি বৈশিষ্ট্য দেখতে চাই, আমরা আরও একটা পয়েন্ট করতে পারি, রাজনৈতিক প্রেক্ষাপটটা বলতে পারি। এখানে লেখা আছে যে নতুন রাজনৈতিক পরিবেশ, হ্যাঁ, মানে আব্বাসীয় আমলের যে রাজনৈতিক পরিবেশটা ছিল, বা মানে রাজনৈতিক মানে তোমরা সকলেই জানো যে পলিটিক্যাল যে বিষয়টা, আমরা অলরেডি রাজনৈতিক দিকে থেকে অভ্যস্ত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর রাজনীতি হয়, তোমরা সকলেই অভ্যস্ত। এটা নিয়ে তোমাদের বিস্তারিত বলার আশা করি
প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা দেখবো যে রাজনৈতিক পরিবেশটা কেমন ছিল আব্বাসীয় পিরিয়ডে। ওকে, আব্বাসীয় পিরিয়ডের যদি খিলাফত যেটা আমরা দেখি, সেটা যদি আমরা দেখি খেয়াল করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আব্বাসীয় খিলাফতের রাজনৈতিক পরিবেশ ছিল উমাইয়া খিলাফত থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আব্বাসীয়রা ওনারা কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথেই কিন্তু উমাইয়ারা যেমন সমগ্র রাজ্যের উপর একটা আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু আব্বাসীয়রা কিন্তু সেটা করতে পারেনি, ঠিক আছে। রাজনৈতিক দিক থেকে আমরা এই একটা ব্যাপার মানে পার্থক্য করতে পারি যে আব্বাসীয়রা উমাইয়াদের মতো সমগ্র সাম্রাজ্যের উপর আধিপত্য বিস্তার করতে পারেনি, কিন্তু উমাইয়ারা সেটা পেরেছিল, ঠিক আছে। এখানে লেখা আছে এটা বরাবরই উমাইয়াদের হাতে ছিল, ঠিক আছে। আচ্ছা, চলো এরপরে আমরা দেখব যে রাজধানী পরিবর্তন, এটা খুবই ভাইটাল একটা বিষয়। আব্বাসীয়রা কিন্তু যখন ক্ষমতায় সিংহাসনে যখন বসেছিল, ক্ষমতায় যখন এসেছিল, ক্ষমতায় আসার সাথে সাথে কিন্তু তাদের যে রাজধানী যেটা ছিল, ঠিক আছে, সে রাজধানী কিন্তু তারা পরিবর্তন করেছিল, ঠিক আছে। এখানে লেখায় আছে যে আব্বাসীয়রা ক্ষমতা লাভের পর সিরিয়ার দামেস্কতে ইরাকের বাগদাদে সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরিত করেন। ওকে, খুবই ভাইটাল একটা বিষয়, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে। আমি তোমাদের শর্ট কোয়েশ্চেন অবশ্যই আলোচনা করবো, তবে এখন যেটা বলছি একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে আব্বাসীয়রা কী করেছিল, একটা আমরা বৈশিষ্ট্য বলতে পারি আব্বাসীয় রাজবংশের, যে তারা কিন্তু ক্ষমতায় যখন এসেছিল, আব্বাসীয় যে আবুল আব্বাস সাপ্পা যখন ক্ষমতায় এসেছিল, তিনি যখন আব্বাসীয় রাজবংশ যখন প্রতিষ্ঠা করেছিলেন, তিনি কিন্তু সিরিয়ার যে রাজধানী ছিল, সেই রাজধানী থেকে কিন্তু ইরাকের বাগদাদ, হ্যাঁ, বাগদাদে কিন্তু তিনি সাম্রাজ্যের রাজধানী স্থানান্তরিত বা চেঞ্জ করেছিলেন, ঠিক আছে। যেহেতু তিনি রাজধানী সিরিয়া থেকে তিনি ইরাকে করেছেন, সিরিয়ার দামাস্ক থেকে ইরাকে যেহেতু করেছেন, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সিরিয়াদের তুলনায় কী হবে, ইরাকীয় যারা রয়েছেন তাদের একটা প্রভাব একটু বেশি হবে, ঠিক আছে, তাদের প্রভাব একটু বেশি হবে। তো তারই ফলপ্রসূ যেহেতু আব্বাসীয়রা তাদের রাজধানী সিরিয়ার দামেস্কতে ইরাকের বাগদাদে স্থানান্তর করেছিলেন, এর ফলে কী হয়েছিল, ফলপ্রসূ রাজকার্যের যে সমস্ত কার্যকলাপ থাকে, সে সমস্ত কার্যকলাপে কিন্তু সিরিয়াদের তুলনায় কিন্তু আমাদের ইরাকীয়দের কিন্তু প্রভাব ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। যেহেতু ইরাকে রয়েছে রাজধানী, তাই না, রাজধানী ইরাকে রয়েছে, তাহলে ইরাকীয়দের প্রভাব একটু বেশি হবে। ওকে, সো এই ছিল আমাদের রাজধানী পরিবর্তনের একটা ব্যাপার, যেটা আব্বাসীয়রা ক্ষমতা লাভের পরপরই কিন্তু এটা করেছিল। এরপরে আমরা দেখব আরবদের প্রাধান্য, এটা তোমরা দেখে রাখবে, এগুলো তেমন কিছু নেই, এগুলো হ্যাঁ একটু পড়ে রাখতে পারো, অসুবিধা নেই, একটু পড়ে এগুলো তেমন কিছু এখানে জানার বিষয় নেই, তোমরা পড়ে রাখতে পারো, যেহেতু পয়েন্ট করে দেওয়া রয়েছে পড়ে রাখতে পারো। পার্শ্বিক প্রভাব, এটাও একটা পয়েন্ট করতে পারি, খুবই ভাইটাল পয়েন্ট, কিন্তু আমি কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে বৈশিষ্ট্যগুলো সেগুলো আলোচনা করছি, নাহলে আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে আলোচনা করলে অনেকটা লং হয়ে যায় ভিডিও, আর আমি তোমাদের মানে শর্ট কোশ্চেন আলোচনা করার সময়টা তখন পাবো না, এই জন্য আমি একটু দ্রুত আলোচনা করে যাই। তো পার্শ্বিক প্রভাব যেটা আমরা বলছি, হ্যাঁ, পার্শ্বিক বলতে ইরানিদের কথা বলা হচ্ছে, ঠিক আছে, ইরানিদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। তো পার্শ্বিকদের প্রভাব যদি আমরা দেখি, সেক্ষেত্রে দেখতে পাবো যে আব্বাসীয়দের দরবারে কিন্তু পার্শ্বিকদের প্রভাব একটা ভালোভাবে দেখা যায়, ঠিক আছে। পার্শ্বিকগণ অর্থাৎ ইরানীয় যারা ছিল বা পার্শ্বিকরা, তারা রাজ দরবারে বড় বড় পদ অধিকার করতে থাকে, তাদের রীতিনীতি চালচলন আচার ব্যবহার আব্বাসীয়দের গভীরভাবে প্রভাবিত করে, ঠিক আছে। মানে পার্শ্বিক যে যে প্রভাব আর মানে আব্বাসীয় পিরিয়ডে, সেক্ষেত্রে কিন্তু পার্শ্বিকদের রীতিনীতি, হ্যাঁ, মানে তাদের যে চালচলন আচার ব্যবহার, এই বিষয়গুলো কিন্তু আব্বাসীয়দের ব্যাপকভাবে একটা প্রভাবিত করে। এর ফলে কি হয়, তারা পার্শ্বিক উপাধি, পার্শ্বিক শরাব, পার্শ্বিক মানে পত্নী, উপপত্নী, সঙ্গীত, ভাবধারা আরবদের জাতীয় জীবনে প্রাধান্য বিস্তার করে। যেহেতু পার্শ্বিকদের একটা রাজ দরবারের মানে আব্বাসীয় পিরিয়ডের একটা প্রভাব ভালো রকম বিস্তার করছে, বা ভালো রকম একটা তাদের সম্মান দেওয়া হচ্ছে, তাদের বিভিন্ন বড় বড় পদ কিন্তু পার্শ্বিকদের যখন দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে পার্শ্বিকদের যে চালচলন বা আচার ব্যবহার, এটা দেখে কিন্তু আমাদের আব্বাসীয় যারা ছিলেন, আব্বাসীয় খলিফারা বলোই আর আরবীয়রা যারা বলি না কেন, তারা কিন্তু এই পার্শ্বিকদের রীতিনীতি, চালচলন, আচার ব্যবহার দেখে কিন্তু মুগ্ধ হয়েছিল, ঠিক আছে। এর ফলে কি হচ্ছিল, তারা নিজেরাও আব্বাসী মানে তারা নিজেরাও পার্শ্বিকদের যে উপাধি, হ্যাঁ, পার্শ্বিকদের যে শরাব রয়েছে, পত্নী রয়েছে, হ্যাঁ, সঙ্গীত, সমস্ত কিন্তু তাদের নিজেদের জীবনে, আব্বাসীয়দের নিজেদের জীবনে কিন্তু সেগুলো বাস্তবায়ন করার একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, বা নিজেদেরকে সেভাবে রেডি করছিল। ওকে,
দেখো এখানে খলিফাদের কথা বলা হয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম। খলিফারাও কিন্তু পারসিকদের পোশাক, পরিচ্ছদ, রীতিনীতি, কায়দা কানুন অনুসরণ করতে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় দেখলাম যে পারসিকদেরকে কিন্তু আব্বাসিদ পিরিয়ডে একটা ভালো রকম তাদের প্রভাব বিস্তার করতে পেরেছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা একটা বিষয় বলতে পারি যে পারসিকরা কিন্তু আব্বাসিদ পিরিয়ডে কিন্তু একটা ভালো রকম তাদের একটা প্রভাব বিস্তার করতে তারা পেরেছিল। ওকে, আচ্ছা এবারে আমরা দেখব এই আব্বাসিদ পিরিয়ডে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছিল, যেটা উজির পদ, যেটা সৃষ্টি, সেটা এখানে এখানে নেই, এই তো নতুন পদের সৃষ্টি। হ্যাঁ, আব্বাসিদ পিরিয়ডে কিন্তু এই যে বিষয়টা রয়েছে নতুন পদের সৃষ্টি, যেটা আমরা উজির বলবো বা প্রধানমন্ত্রী বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এটা আমরা অন্য ক্ষেত্রে দেখতে পাবো না, এই আব্বাসিদ পিরিয়ডে কিন্তু এটা দেখা যায়। তো যাক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য বলতে পারি যে আব্বাসিদ পিরিয়ডে কী হয়েছিল, উজির বা প্রধানমন্ত্রী পদের সৃষ্টি হয়েছিল, যেটা আব্বাসিদ শাসনামলের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা কে করেছিল, এখানে তোমাদের হয়তো এখানে লেখা নেই, আচ্ছা লেখা নেই, আচ্ছা এটা করেছিল তোমাদের আব্বাসীয় পিরিয়ডের দ্বিতীয় খলিফা, ঠিক আছে। আব্বাসীয় শাসনামলের আব্বাসীয় বংশের দ্বিতীয় খলিফা কিন্তু এই উজির পদ সৃষ্টি করেছিল। এবং কাকে প্রথম উজির করা হয়েছিল, প্রধানমন্ত্রী কাকে করা হয়েছিল, মানে খালিদ বিন বার্মাকিকে, ঠিক আছে। খালিদ বিন বার্মাকে কিন্তু প্রথম উজির নিযুক্ত করা হয়েছিল। এটা কে করেছিলেন, দ্বিতীয় খলিফা, আব্বাসীয় পিরিয়ডের দ্বিতীয় খলিফা, মনে রাখবে। এখানে আছে সম্ভবত, কোথায় রয়েছে একটু খুঁজতে হবে। ঠিক আছে, তোমরা দেখে নেবে, যেটা বললাম তোমরা ইনফরমেশনটা তোমরা একটু নোট করে নিতে পারো, আর এখানে বইতে খুঁজলে পেয়ে যাবে আশা করি। চলো, তাহলে এখানে আমরা নতুন পদের সৃষ্টি বা উজির পদের সৃষ্টি, এটা আব্বাসীয় বংশের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা বলি, আব্বাসী আমলে কিন্তু প্রচুর পরিমাণে জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধিত হয়েছিল, তোমরা অনেক হয়তো জানো, ঠিক আছে। এখানে দেখো বলছে উমাইয়া যুগ ছিল রাজ্য বিস্তারের যুগ, আর আব্বাসীয় যুগ ছিল জ্ঞান বিজ্ঞানের যুগ। ওকে, আব্বাসীয় যুগ জ্ঞান বিজ্ঞান মিন্স সায়েন্স অ্যান্ড কালচার, এইসব মানে বিজ্ঞান এবং সংস্কৃতির যে বিষয়গুলো রয়েছে, হ্যাঁ, সেই বিষয়গুলো যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবো যে আব্বাসী পিরিয়ডে কিন্তু এই যে বিষয়গুলো বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের প্রতি কিন্তু একটা মানুষের আগ্রহ কিন্তু প্রচুর পরিমাণে ছিল। এবং জ্ঞান বিজ্ঞানের ডেভেলপমেন্টের জন্য আমাদের যারা গভর্নর যারা ছিল বা আমাদের আব্বাসী পিরিয়ডের যারা শাসক ছিলেন, তারা কিন্তু খুবই মানে অবদান কিন্তু রেখে গেছেন, ঠিক আছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আচ্ছা, এই সম্পর্কে একজন ফার্সি ঐতিহাসিক বলছেন যে জয়ের যুগ চলে গিয়ে সভ্যতার যুগ আরম্ভ হলো, ঠিক আছে, সভ্যতার যুগ আরম্ভ হলো। জয়ের যুগ এবং সভ্যতার যুগ দুটো তোমাকে বুঝতে হবে, জয়ের যুগ কাকে বলে আর সভ্যতার যুগ কাকে বলে। তোমরা আশা করি জানো, জয় মিন্স মেরে ধরে আমরা যুদ্ধ করে যেটা করে থাকি সেটাই জয়, সাধারণত যেটা আমাদের এখন বর্তমানে হচ্ছে, তাই তো। আর সভ্যতা মিন্স যেটা আমরা সভ্যতা মিন্স যেটা যেখানে আমরা কালচার ওটাকে প্রমোট করি, যেখানে আমরা ভদ্রতা, নম্রতা, জ্ঞান বিজ্ঞানটাকে আমরা প্রমোট করি, সেটা সভ্যতা। ওকে, তো এখানে ঐতিহাসিক একজন ফার্সি ঐতিহাসিক তিনি বলছেন যে জয়ের যুগ চলে গিয়ে সভ্যতার যুগ আরম্ভ হলো। এটা আব্বাসীয় পিরিয়ডে জ্ঞান বিজ্ঞানের উন্নতি সম্পর্কে কিন্তু এই কথাটা কিন্তু বলেছেন। ওকে, আব্বাসী আমলের শিক্ষা, মুসলিম শিক্ষা, সংস্কৃত, জ্ঞান বিজ্ঞানের প্রভৃতি উন্নতি সাধন হয়েছিল। আব্বাসী খলিফাদের মধ্যে আল মানসুর, হারুন রশিদ, আল মামুন জ্ঞান বিজ্ঞানের শিক্ষা সংস্কৃতি উদার পৃষ্ঠপোষক ছিলেন। পরীক্ষা আসে কিন্তু, হ্যাঁ, জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক কারা ছিলেন, ঠিক আছে। তো আল মানসুর ছিলেন, হারুন রশিদ ছিলেন, মামুন ছিলেন, ঠিক আছে। এনারা কিন্তু জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপক একটা অবদান তারা রেখে গিয়েছেন। ওকে, আচ্ছা, শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য ইসলামের ইতিহাসে আব্বাসীয় যুগকে স্বর্ণযুগ বলে বলা হয়। পরীক্ষা কিন্তু আসে এই কোশ্চেনটা, ঠিক আছে। কেন আব্বাসীয় যুগকে, আব্বাসীয় পিরিয়ডকে কেন স্বর্ণযুগ বলা হয়, স্বর্ণযুগ কেন বলা হয়? কারণ এই যুগে শিক্ষা, সভ্যতা, জ্ঞান বিজ্ঞানের একটা কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু উন্নতি বা ডেভেলপমেন্ট হয়েছিল। এরই ফলপ্রসূ আব্বাসীয় যুগকে কিন্তু স্বর্ণযুগ বলা হয়ে থাকে। ওকে, সো আশা করি বুঝতে পারলে। এই ছিল আমাদের আব্বাসীয় বংশের বৈশিষ্ট্য। এবারে আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব যে এই অধ্যায় থেকে বা এখান থেকে তোমাদের কোন কোন, যতটুকু আমরা পড়লাম এর মধ্যে থেকে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে। ওকে, চলো প্রথম থেকে শুরু করি। ওকে, এখান থেকে দেখে রাখবে যে আব্বাসীয় খেলাফত ছিল, প্রথম কোশ্চেন তোমরা দেখে রাখবে যে আব্বাসীয় খেলাফত ছিল ইসলামের সাম্রাজ্য, মুসলিম রাজতন্ত্র। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। মানে বৈশিষ্ট্যের ক্ষেত্রে পরীক্ষা আসতে পারে যে আব্বাসীয় খেলাফত ছিল, অপশান থাকবে ইসলামী সাম্রাজ্য ও মুসলিম রাজতন্ত্র, আরবদের গোত্র জাতিগত রাজতন্ত্র, ইসলামী ধর্মতন্ত্র, এইভাবে অপশান থাকতে পারে, তোমাদের কিন্তু সেটা আইডেন্টিফাই করে লিখতে হবে। আচ্ছা, এরপরে কি হয়, আব্বাসীয় বংশের যে খলিফা ছিলেন আবুল আব্বাস আস-সাফফা, পরীক্ষা আসে যে আব্বাসীয় বংশের প্রথম খলিফাকে আবুল আব্বাস আস-সাফফা, তিনি কোথায় বা কোন মসজিদে তিনি খুতবায় বলেছিলেন যে আল্লাহর কিতাব ও রসুলের সুন্নাহ মোতাবেক তিনি শাসনকার্য পরিচালনা করবেন। হ্যাঁ, এটা কোন মসজিদে তিনি বলেছিলেন? কুফার মসজিদে কিন্তু আমাদের আবুল আব্বাস আস-সাফফা এই কথাটা কিন্তু বলেছিলেন। ওকে,
এরপরে তোমাদের দেখতে হবে, আমরা এবারে দেখব এবারে আমরা এখান থেকে দেখব যে উমাইয়া ও আব্বাসী খিলাফতের একটা বিরাট পার্থক্য, যেটা তোমাদেরকে বলেছি। হ্যাঁ, এখানে কিন্তু বিস্তারিত রয়েছে, সেটা তোমরা পড়ে নিতে পারো। একটু জাস্ট রিডিং পড়ে রাখবে, ঠিক আছে? শর্ট কোশ্চেন কিন্তু আসার মতো নেই, তবে দেখে রাখবে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা দেখতে হবে, এই লাইনটা একটু দেখবে। হ্যাঁ, আব্বাসীয় শাসন কার্যের কেন্দ্রস্থল হিসেবে ইরাক সিরিয়ার স্থান দখল করে, এটা একটু দেখে রাখবে, ঠিক আছে? এরপরে তোমরা দেখবে এখান থেকে অ্যাকচুয়ালি এই যে প্রথম ইউনিটটা পড়ালাম, এখানে বেশি কোশ্চেন নেই, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন তেমন নেই, জাস্ট না বললে নয়, সেই জন্য আমি তোমাদের কিছু কোশ্চেন বলছি। তবে গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে আর একটা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আব্বাসীয় আমলে বা আব্বাসীয় খেলাফত যখন প্রতিষ্ঠিত হয়েছিল তার পরপরই রাজধানী পরিবর্তন হয়েছিল। তো কোথা থেকে কোথায় রাজধানী পরিবর্তন হয়েছিল? সিরিয়ার দামেস্ক হতে ইরাকের বাগদাদে। এটা কিন্তু পরীক্ষা আসে, খুবই ভাইটাল কোশ্চেন কিন্তু। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি বলে দিলাম, তোমরা এটা মেমোরাইজ করে নেবে। আচ্ছা, এবারে দেখবে যে আব্বাসীয় শাসন কত বছর মানে স্থায়ী ছিল? হ্যাঁ, 500 বছর, 500 বছরের অধিক সময় কিন্তু স্থায়ী ছিল আব্বাসীয় শাসন, এটা দেখে রাখলে। এরপরে তোমাদের দেখতে হবে আব্বাসীয় খিলাফতের ক্ষমতার উৎস ছিল মাও আলী। হ্যাঁ, বিশেষত পার্শ্বিক মাও আলী, পরীক্ষা কিন্তু আসতে পারে যে আব্বাসীয় খিলাফতের ক্ষমতার উৎস কারা ছিল? হ্যাঁ, মাও আলী কিন্তু ছিল, ঠিক আছে? এখান থেকে আর একটা পয়েন্ট তোমরা দেখে রাখবে যে আব্বাসীয় খলিফারা ছিলেন নিরঙ্কুশ ও পার্থিব ক্ষমতার বিশ্বাসী। হ্যাঁ, এই পয়েন্টগুলো কিন্তু লাইনগুলো তুলে কিন্তু কোশ্চেন হতে পারে, ডাইরেক্ট লাইন তুলে দিতে পারে, এই জন্য এই লাইনগুলো কিন্তু পড়ে রাখবে, যেগুলো আমি তোমাদের বলছি। ওকে, এরপরে তোমরা একটা উক্তি দেখে রাখবে যে ওয়াইল হাউসেনের ভাষায় রাষ্ট্র বলতে রাজ দরবারকেই বোঝাতো, ঠিক আছে? এই লাইনটা কিন্তু একটু দেখে রাখবে, গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, কোটেশন রয়েছে, এটা দেখে রাখবে। ওকে, নেক্সট এখানে নতুন পদের সৃষ্টি বলতে এখানে তোমাদের যেটা বললাম, হ্যাঁ, খলিফা বা প্রধানমন্ত্রী পদের সৃষ্টি আব্বাসীয় শাসনামলের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা কে করেছিলেন? দ্বিতীয় খলিফা করেছিলেন। কাকে প্রথম উজির নিযুক্ত করা হয়? এটা করা হয় তোমার, যেটা বললাম, খালিদ বিন বার্মাকি, ঠিক আছে? এবারে তোমরা যেটা দেখবে জ্ঞান বিজ্ঞানের ডেভেলপমেন্ট সম্পর্কে কী কী উক্তি রয়েছে আব্বাসী পিরিয়ডের। এখানে একজন ফার্সি ঐতিহাসিক রয়েছেন যিনি বলেছিলেন জয়ের যুগ চলে গিয়ে সভ্যতার যুগ আরম্ভ। এই কথাটি কে বলেছেন? ডাইরেক্ট কোটেশন তুলে দিতে পারে, লাইনটা তুলে কোশ্চেন হতে পারে। আরেকটা কোশ্চেন দেখে রাখবে আব্বাসের যুগকে স্বর্ণযুগ বলা হয়। ইসলামের ইতিহাসে আব্বাসের যুগকে স্বর্ণযুগ বলা হয়, এটাও কিন্তু খুবই ভাইটাল কোশ্চেন, এই কোশ্চেনটা দেখে রাখবে। আর দেখবে যে আব্বাসীয় যুগের জ্ঞান বিজ্ঞানের শিক্ষা সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক কারা ছিলেন? হ্যাঁ, এই লাইনটা দেখে রাখবে। ওকে, এই হচ্ছে তোমাদের কোশ্চেন। এই অধ্যায় থেকে আমি আবারও বলছি বেশি কোশ্চেন নেই, গুরুত্বপূর্ণ কোশ্চেন বলতে আমরা 3-4টে কোশ্চেনকে আমরা আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে যে জয়ের যুগ চলে গিয়ে সভ্যতার যুগ আরম্ভ হলো, কথাটি কে বলেছিলেন? আব্বাসের যুগকে কোন যুগের সাথে তুলনা করা হয়েছে? স্বর্ণযুগ। ওকে, এখানে আর আমরা দেখে রাখতে পারি যে রাষ্ট্র বলতে রাজ দরবারকেই বোঝাতো, এটা কে বলেছিলেন এই কথাটি? ঠিক আছে, এ হচ্ছে কোশ্চেন রয়েছে। আর আব্বাসী বংশের প্রতিষ্ঠাতাকে। হ্যাঁ, এই সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আর রাজধানী কোথায় স্থানান্তর করেছিল? সেটা দামেস্ক থেকে ইরাকের বাগদাদে, এই কোশ্চেনটা আমরা দেখব। আর আব্বাসী শাসন কার্যের কেন্দ্রস্থল হিসেবে ইরাক সিরিয়ার স্থান দখল করেছিল। এই সমস্ত কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, আর বাকি তোমরা একটু রিডিং করে রাখবে। ওকে, সো আজকের ক্লাস আমরা এখানেই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে রেখো, আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।